আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব সমাসের চতুর্থ পর্ব নিয়ে অর্থাৎ তৎপুরুষ সমাস। আমরা কিন্তু ইতিপূর্বে আমাদের পূর্বের পর্বগুলো দেখে ১, ২, ৩ এগুলা দেখে অলরেডি বুঝতে পেরেছি আমরা সমস্ত পদ দেখে কিভাবে সমাস নির্ণয় করি এবং এটাও জানি তৎপুরুষ সমাস মানে পরপদ প্রদান। দেখেন, যেমন আমরা যখন এখানে বারবার উদাহরণ দিচ্ছি রাজপুত্র, একটু খেয়াল করেন এখানে কিন্তু ব্যাস বাক্যটা হবে রাজার পুত্র। আপনি একটু খেয়াল করেন এখানে বোঝাচ্ছে পুত্রটাকে এবং পূর্ব পদের বিভক্তি লোপ পায় কিন্তু আমাদের কি হয়েছে সমস্ত পদ হয়েছে। পূর্ব পদের বিভক্তি লোপ পায় যখন সমস্ত পদ হয় এবং পরপদ প্রাধান্য পায়, পূর্ব পদের বিভক্তি লোপ পেয়ে যখন সমস্ত পদ হয় এবং পরপদের অর্থ প্রাধান্য পায়, এগুলিই কিন্তু আমরা বলি তৎপুরুষ সমাস। তো এই তৎপুরুষ সমাস মূলত ৯ প্রকার। ভয় পাওয়ার কিচ্ছু নাই, অনেক সহজ। যেমন আমাদের যে ৬টা বিভক্তি আছে, ৭টা বিভক্তি, প্রথমা বিভক্তি, এই ক্ষেত্রে কাজে লাগে না, লাগে দ্বিতীয়া বিভক্তি, তৃতীয়া বিভক্তি, চতুর্থ বিভক্তি, পঞ্চমী বিভক্তি, ষষ্ঠী বিভক্তি এবং সপ্তমী বিভক্তি। আমি বিভক্তি অনুসারে এই ৬টা প্রকার আগে আলোচনা করছি। দেখেন, দ্বিতীয় বিভক্তিতে আমরা কে রে এই দুটো আমাদের মূল বিভক্তি, এছাড়াও ব্যাপিয়া ধরে রূপে, রূপ না কিন্তু রূপে, এই বিষয়গুলা আমাদের পূর্ব পদের পরে থাকবে, থাকলে আমরা বুঝতে পারবো ওটা আমাদের দ্বিতীয় তৎপুরুষ সমাস। যেমন আপনারা খেয়াল করেন, আমরা যদি লিখি চাঁদ দেখা, এখন যদি বলি চাঁদ দেখা মানে কি, আসলে স্বাভাবিকভাবে চাঁদকে দেখা, কে দেখা। তো এইভাবে যদি আমরা দেখেন চাঁদ দেখা, চাঁদকে দেখা, এখানে পূর্ব পদের বিভক্তিটা লোপ পাইছে এবং কি বিভক্তি লোপ পাইছে, দ্বিতীয় বিভক্তি লোপ পাইছে, যে কারণে এটাকে বলবো আমরা দ্বিতীয় তৎপুরুষ সমাস। একদম সহজ। অনুরূপ ভাবে এখানে যদি আমরা বলি আম কুড়ানো, কুড়ানো, তো আমরা এখানে কি বলবো, আমকে কুড়ানো, কুড়ানো। আচ্ছা, যদি বলি আমরা হ্রদ দেখা, আচ্ছা কি হবে এখানে, হ্রদকে দেখা। আচ্ছা, আশা করছি দ্বিতীয় তৎপুরুষ সমাসটা কিন্তু আমরা বুঝতে পারতেছি। তো এইখানে দেখেন আবার একটা কথা আছে ব্যাপিয়া। ব্যাপিয়া মানে এখানে একটা সময়কালকে নির্দেশ করে। যেমন আমরা যদি কখনো বলি চিরসুখী, তা আমরা বলতে পারি চিরকাল ব্যাপিয়া সুখী, চিরসুখী। আচ্ছা, দেন আমরা এখানে যদি এরকম কিছু উল্লেখ করি, যেমন ধরেন ক্ষণস্থায়ী, কি হবে আমাদের ক্ষণকাল ব্যাপিয়া স্থায়ী। আচ্ছা, এই যে এই ব্যাপিয়া কথাটা যখন আমাদের পূর্বপদের সাথে চলে আসে, তখন এটাকে আমরা বলবো দ্বিতীয় তৎপুরুষ সমাস, অবশ্যই। এছাড়া ধরেন আমরা যদি একটা শব্দ বলি চিরশত্রু, চির শত্রু, তো এখানে চিরশত্রু আমরা এটা কিন্তু বলতে পারি চিরদিন ধরে শত্রু, এবং আমরা বলতে পারি চিরকাল ব্যাপিয়া শত্রু। তো ধরে দিলে চিরদিন ধরে শত্রু বেশি সুন্দর হয়। আবার ধরেন যদি আমরা বলি এখানে অর্ধমৃত, অর্ধমৃত মানে পুরাটা মরে নাই, কিন্তু আমরা বলতে পারি অর্ধরূপে মৃত, অর্ধরূপে মৃত। এই যে আমরা দেখেন কে রে ব্যাপিয়া ধরে রূপে, এইগুলা যদি কোনো সমাসের পূর্বে পদে ব্যবহার করতে পারে এবং পরপদ যদি প্রাধান্য পায়, দেন ওটাকে আমরা বলবো দ্বিতীয় তৎপুরুষ সমাস। ইনশাল্লাহ আমরা বুঝতে পেরেছি, আশা করছি দ্বিতীয় তৎপুরুষ সমাস। এরপরে আমরা আলোচনা করব তৃতীয় সৎপুরুষ সমাস দিয়ে। দেখেন, তৃতীয় তৎপুরুষ সমাসের ক্ষেত্রে এখানে দেখেন পূর্ব পদের সাথে আমাদের যেটা যোগ থাকবে সেটা হলো দ্বারা, দিয়ে, কর্তৃক। যেমন আমরা যদি এখানে বলি মন গড়া, আপনি কি বলবেন,
মন দিয়ে গড়া বা মন দ্বারা গড়া, মন গড়া। আচ্ছা, তার মানে এখানে দেখেন পূর্বত পদের সাথে আমাদের দিয়েটা অ্যাড হয়েছে, যে কারণে এটাকে আমরা কি বলবো, তৃতীয়া তৎপুরুষ সমাস। তো এই ক্ষেত্রে আমরা আরেকটা বিষয় আপনাদেরকে বলতে পারি, সেটা হলো দেখেন এখানে একটা বিষয়, অনু, হীন আর হলো শূন্য, এই তিনটা জিনিস কিন্তু আমাদের এখানে ব্যবহৃত হতে পারে সমস্ত পদের সাথে। যেমন আমরা যদি এখানে বলি একোণ, একটা শব্দ বললাম, একোণ বলতে আমরা বলতে পারি এক দ্বারা উন, একোণ, একোণ এক দ্বারা উন। এখন আপনি এখানে বিষয়টা খেয়াল করবেন যে উন জিনিসটা কি আসলে, একোণ এক দ্বারা উন, এটা তো মনে থাকার বিষয় না। উনটা আসলে কি, উনটা আসলে কম। দেখেন কেমন কম, আমরা যদি বলি কখনো 49, ধরেন এটা বললাম 49, 49 মানে কি, 50-এর এক কম। তার মানে আমরা এখানে কিন্তু বলি 50 থেকে এক উন, মানে 50 থেকে এক কম, এটাই কিন্তু আমাদের কিন্তু আসতেছে কি 49। তার মানে এ কোন জিনিসটা বলতে বোঝাইতেছে 49 মানে 50 থেকে এক কম, এটাই কিন্তু একন। 39 মানে 40 থেকে এক কম, 59 মানে 60 থেকে এক কম। এই যে 60 থেকে এক কম, এক কমটাকেই আমরা বলতেছি এই কোণ। আচ্ছা, এই জন্যই আমরা দেখেন এ কোণটা আসলে কি দ্বারা কি বুঝাইতেছে, এক দ্বারা অন, একন। তাই এটা কিন্তু আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ, অনেক সময় আসে, তাই একটু ভালো করে বোঝার চেষ্টা করবেন। এছাড়া ধরেন আমরা যদি হীন বলি, যেমন ধরেন জ্ঞানহীন, একটু ভালো করে খেয়াল করেন, জ্ঞান দ্বারাহীন, তার মানে জ্ঞানটা মাইনাস হয়ে গেছে তার ভিতরে থেকে, তাই সে কি হয়ে গেছে, হীন হয়ে গেছে। অথবা আমরা যদি বলি মাতৃহীন, তার মানে এখানে মাতৃ দ্বারা, মাতৃহীন মানে মাতৃ বিয়োগ হয়েছে, মাতৃ দ্বারা হীন, অর্থাৎ মাতৃ মাইনাস হয়ে গেছে, তাই সে হীন হয়ে গেছে। ঠিক আছে, যে কারণেই আমরা কিন্তু এখানে হীন থাকতে পারে, আবার ধরেন আমাদের থাকতে পারে শূন্য, ধরেন আমরা এখানে বলতে পারি জ্ঞান শূন্য, এটাও কিন্তু আমরা বলতে পারি জ্ঞান শূন্য। এটা কি একই কথা, জ্ঞান দ্বারা শূন্য, জ্ঞান শূন্য। ঠিক আছে, তার মানে তার জ্ঞানটা মাইনাস হয়ে গেছে, সে শূন্যে পরিণত হয়ে গেছে, তার ভিতরে আর কোনো জ্ঞান নাই, এটাই কিন্তু বুঝাইতেছে। হ্যাঁ, এই যে দেখেন অন, হীন, শূন্য, এই তিনটা জিনিস আমাদের তৃতীয়া তৎপুরুষে ব্যাপকভাবে কাজ দেয়। ঠিক আছে, তা আমরা আশা করছি তৃতীয়া তৎপুরুষ সমাস কিন্তু আমরা ইনশাল্লাহ বুঝতে পেরেছি। এরপরে আরেকটা বিষয় খেয়াল করেন, চতুর্থী তৎপুরুষ সমাস, এখানেও কিন্তু আমাদের দ্বিতীয় তৎপুরুষ সমাসের মতো কে রে বিষয়টা রয়ে গেছে। এখন আপনি দেখেন দ্বিতীয়তেও কে রে আছে, চতুর্থতেও কে রে আছে, তবে এখানে ব্যাকেটে একটা কথা লেখা আছে নিঃস্বার্থ। নিঃস্বার্থ মানে কি, অর্থাৎ কাউকে আপনি এমন কাউকে কিছু দেবেন সেটা আর ফেরত নেওয়া যাবে না, সেটাই কিন্তু নিঃস্বার্থ। যেমন ধরেন আমি যদি এখানে বলি গুরু ভক্তি, আচ্ছা আর একটু ভালো করে লিখি গুরু ভক্তি, দেখেন স্বাভাবিক আমরা লিখতে পারি গুরুকে ভক্তি। আচ্ছা, যদি আমরা বলতাম মাতৃভক্তি, তার মানে মা কে ভক্তি, মারে আপনি ভক্তি করতেছেন। আচ্ছা, যদি আমরা বলতাম দেবদত্ত, তার মানে কি দেবকে দত্ত, দত্ত মানে দেওয়া। আচ্ছা, এখানে দেখেন তো আপনি খেয়াল করে, গুরুকে যদি আপনি ভক্তি করেন, এই কে থাকার কারণে আমরা কিন্তু বুঝতেছি হয় এটা দ্বিতীয় তৎপুরুষ সমাস অথবা চতুর্থ তৎপুরুষ সমাস। কিন্তু বিষয়টা হলো গুরুকে যখন আপনি ভক্তি করবেন, এটা কি আর ফেরত নেওয়া যাবে, সম্ভব না।
মাকে ভক্তি করলে এই ভক্তিকে মাকে আপনাকে উল্টা ভক্তি করবে না। দেবতাকে কোনো কিছু দান করলে দেবতা কি আপনাকে যেটা আপনি দিলেন, যে ভক্তিটা আপনি দিলেন, ওই ভক্তিটা কি ফেরত দেবে? আপনাকে কোনো বর দিতে পারে, হতে পারে এরকম। এই যে অর্থাৎ আপনি যখন নিঃস্বার্থে কোনো কিছু দান করতেছেন, সেই ক্ষেত্রে পরপদ প্রদান হলে এবং পূর্ব পদে কে বা রে বিভক্তি থাকলে ওটাকে আমরা বলি চতুর্থী তৎপুরুষ সমাস। আশা করি বুঝতে পেরেছেন। তবে এই চতুর্থ তৎপুরুষ সমাসের মধ্যে আরো কিছু বিষয় রয়েছে, সেটা হলো জন্য বা নিমিত্ত। নিমিত্ত শব্দের অর্থ হলো কারণ। যেমন আমরা দেখেন, আপনাদের সাথে যেটা যায় এরকম ভালো একটা উদাহরণ দেই। ধরেন বিয়ে পাগলা, এটা যদি আমরা উদাহরণ দিই, তা আমরা এখানে ব্যাস বাক্যটা কি বলতে পারি? বিয়ের জন্য পাগলা, বিয়ের জন্য পাগলা। আচ্ছা, এখানে দেখেন এই যে আপনি জন্যটা ব্যবহার করছেন, এটা দেখে আমরা কিন্তু বুঝবো এটা চতুর্থী তৎপুরুষ সমাস। ঠিক আছে। অনুরূপ ভাবে ধরেন আমি যদি এখানে বলি বসত বাড়ি, আচ্ছা এখানে যদি আমি বলি বসতের নিমিত্তে বাড়ি, মানে আপনার এখানে বসত বাড়ি মানে এই বাড়ির উদ্দেশ্য কি? উদ্দেশ্যটাই তো আপনার বাস করা। তার মানে এই বাড়ির উদ্দেশ্য কিন্তু, কারণটা কিন্তু কি? বসত করা। ঠিক আছে, তাই দেখেন বসতের নিমিত্তে, বসতের কারণে, বসতের জন্য বাড়ি, সেটাকে বলতেছি কি আমরা? বসত বাড়ি। তাই নিমিত্তে, কারণে, জন্য, এইগুলা যদি আমাদের কখনো চলে আসে, দ্যাট ইজ চতুর্থী তৎপুরুষ সমাস। আশা করছি আমরা চতুর্থী তৎপুরুষ সমাস বুঝে ফেলেছি। এরপরে দেখেন পঞ্চমী তৎপুরুষ সমাস। যেমন যদি আমি এখানে দেখেন হতে থেকে চেয়ে, এরকম ধরেন আমরা যেটা খুব সহজ একটা উদাহরণ, আমরা বহুত দিন থেকে যেমন পরিচিত বিলাত ফেরত। তার মানে কি? আপনি বিলাতে ছিলেন, ওইখান থেকে চলে আসছেন, বিলাত হতে ফেরত। বিলাত ফেরত, এইখানে দেখেন হতে হলো পঞ্চমী বিভক্তি, তাই এটা পঞ্চমী তৎপুরুষ সমাস। ঠিক আছে। আচ্ছা, যদি আমি এখানে বলি লোক ভয়, ভয়টা কোথা থেকে আসে? লোক হতে ভয়, লোক ভয়। ঠিক আছে। এই যে যেগুলো আমি লিখতেছি, এগুলোই কিন্তু আমাদের মূলত পঞ্চমী তৎপুরুষ সমাস। আচ্ছা, আরেকটা দেখেন, যদি আমি এইটা লিখি জন্মান্ধ, মানে কি ভাই? জন্ম থেকে বা জন্ম হতে অন্ধ, জন্মান্ধ। ঠিক আছে। এখন জন্মান্ধ বলতে কিন্তু আপনার জন্মকে বোঝাচ্ছে না, অন্ধকেই বোঝাচ্ছে। আপনি যে কানা এটাই নির্দেশ করতেছে, মন খারাপ করবেন না কেউ। ঠিক আছে, জন্মান্ধ, জন্ম থেকে অন্ধ। তার মানে আমার পরপদ প্রাধান্য পাচ্ছে, পূর্ব পদের সাথে পঞ্চমী বিভক্তি যোগ হয়েছে, যে কারণে এটাকে আমরা বলবো পঞ্চমী তৎপুরুষ সমাস। আশা করছি বুঝছি। আচ্ছা, ষষ্ঠী তৎপুরুষ সমাস অত্যন্ত সহজ এবং সুন্দর। দেখেন এটার সাথে র বা এর যোগ বেশি থাকবে। যেমন আমরা বারবার যে উদাহরণ দিই রাজপুত্র, ওটাকে একটু বদলাই দিই, রাজকন্যা দিয়ে দিই, কি বলেন? তাহলে আমার কন্যা যারা আছেন তারা যদি অখুশি হন, বসাই দিলাম রাজকন্যা। রাজকন্যা মানে কি? রাজার কন্যা, প্রতিটা কন্যার কাছেই তার বাবা রাজা। সুতরাং আপনারা সবাই রাজকন্যা যারা কন্যা। যাই হোক, খেয়াল করে এই কন্যাকেই বোঝানো হচ্ছে পরপদ প্রদান। এখানে আপনি লক্ষ্য করেন ষষ্ঠী তৎপুরুষ অ্যাড হয়েছে। এই যে র এর পূর্ব পদের সাথে ষষ্ঠী তৎপুরুষ পরপদ প্রদান, পূর্ব পদের সাথে ষষ্ঠী বিভক্তি, ভুল বলতেছি, পূর্ব পদের সাথে ষষ্ঠী বিভক্তি পরপদ প্রদান, এটাই কিন্তু আমরা কি বলবো? ষষ্ঠী তৎপুরুষ সমাস। অত্যন্ত সহজ ষষ্ঠী তৎপুরুষ সমাস। এছাড়া আমি আরো কিছু উদাহরণ দিচ্ছি। যেমন আমরা যদি বলি এখানে আম বাগান, ঠিক আছে, কি বলবো এখানে? আম বাগান মানে আমের বাগান। দেখেন এখানে এর যোগ হয়েছে এর। আচ্ছা, বা আমি যদি এখানে লিখতাম চা বাগান, চায়ের বাগান,
স্বাভাবিক। এই ধরনের আমাদের কিন্তু অনেক এক্সাম্পল আছে, ঠিক আছে? যে এক্সাম্পল গুলো দেখলে কিন্তু আমরা বুঝতে পারতেছি এগুলো আমাদের ষষ্ঠী তৎপুরুষ সমাস। আসতেছি আমরা সপ্তমী তৎপুরুষ সমাস, অত্যন্ত সহজ। যেমন আপনি দেখেন, যদি বলে বনবাস, সহজ হিসাব, বনে বাস, বনবাস মানে তো বনে বাস, স্বাভাবিক। এখানে দেখেন এই বাস করাটা প্রাধান্য পাইতেছে এবং বন শব্দটার সাথে এ বিভক্তি মানে সপ্তমী বিভক্তি অ্যাড হয়েছে, ঠিক আছে? যেমন আমরা যদি বলি নদী স্রোত, স্বাভাবিক আপনি দেখবেন নদীতে স্রোত, দেখেন স্রোতটা প্রধান, পূর্ব পদে তে বিভক্তি যোগ হয়েছে। আচ্ছা আমরা যদি বলি মাথা ব্যথা, সহজ হিসাব, মাথায় ব্যথা। তো আপনি দেখেন তো এখানে ব্যথাটাকে বোঝানো হচ্ছে এবং পূর্ব পদে অন্ত্যেষ্ঠ বিভক্তিটা যোগ হয়েছে মানে সপ্তমী বিভক্তি, যেই কারণে পূর্ব পদে তে একার অন্ত্যেষ্ঠ এ ধরনের কোনো বিভক্তি যোগ হলে পরপদ প্রাধান্য পাইলে ওইটাকে আমরা বলবো সপ্তমী তৎপুরুষ সমাস। আশা করছি আমরা বুঝতে পেরেছি। তো যাই হোক, এরপরে আমরা দেখেন আমাদের কিন্তু অলরেডি 6টা হয়ে গেছে, গুনেন আপনি। দ্বিতীয় তৎপুরুষ 1টা, তৃতীয় তৎপুরুষ 2টা, আচ্ছা তারপরে চতুর্থ তৎপুরুষ 3টা, পঞ্চমী তৎপুরুষ 4টা, ষষ্ঠী তৎপুরুষ 5টা, সপ্তমী তৎপুরুষ 6টা হয়ে গেছে। এখন আমরা 7 নাম্বারটা পড়বো অলুক তৎপুরুষ। ভাই এই যে অলুক মানে লুকায় না, অলুক এই শব্দটার অর্থের মধ্যেই কিন্তু অনেক কিছু আছে। অলুক শব্দের অর্থ লুকায় না, পালাবে না, গোপনে যাবে না, ঠিক আছে? যেমন আছে তেমন থাকবে। আসলে কিন্তু কি লুকাবে না? বিভক্তি লুকাবে না। যেমন আমরা দেখছি ষষ্ঠ তৎপুরুষে পূর্বপদের সাথে র এর যোগ হয়েছে, আর এখানে র এর আগের থেকেই যোগ থাকবে, তে এ অন্ত্যেষ্ঠ সপ্তমীতে আগের থেকে যোগ থাকবে। এটাকে আপনি চাইলেও চেঞ্জ করতে পারবেন না, তার মানে এটার ব্যাস বাক্য আর সমস্ত পদ সেম থাকবে, একেবারে সোজা। এটা আসলে ঘোড়ার ডিম, আপনি ভাবতেও পারবেন না। দেখেন আসলেই ঘোড়ার ডিম। দেখেন আমি বোঝাই দিতেছি আপনার, এই যে ধরেন আমি লিখলাম ঘোড়ার ডিম, ভাবেন তো এই ঘোড়ার ডিমকে যদি আমি লিখি ঘোড়া ডিম, এটা কি হবে? হবে না কিন্তু। তার মানে ঘোড়ার ডিম আমার ঘোড়ার ডিমই থাকবে। আচ্ছা দেখেন এইখানে আমার ব্যাস বাক্যের মধ্যে এই অংশটা তো আমি ব্যাস বাক্য লিখতেছি, ডিমটা প্রাধান্য পাইতেছে, ঘোড়ার যে বয়সেন্দ্র যোগ হয়েছে ষষ্ঠী বিভক্তি, এটা কি আমার সমস্ত পদে লোপ পাইছে? আমি কি লিখতে পারবো ঘোড়া ডিম? লিখতে পারবো না। তার মানে আমার ব্যাস বাক্যের মধ্যে যে ষষ্ঠী তৎপুরুষ ছিল এটা কিন্তু আমার সমস্ত পদের লোপ পায় না, তাই এটাকে আমরা কি বলবো? অলুক তৎপুরুষ সমাস। অবশ্যই মাথায় রাখতে হবে পূর্ব পদ থেকে বিভক্তির লোপ পাবে না, এক। দ্বিতীয়টা হলো পরপদ প্রাধান্য পাবে, সেটাকে আমরা বলবো অলুক তৎপুরুষ সমাস। আরো অনেক আছে, তাই না? আমরা বড় হয়েছি, এখন আমাদের কিন্তু মনের মানুষ আছে, তাই না? মনের মানুষটা থাকা স্বাভাবিক। দেখেন ব্যাস বাক্যে আমরা লিখলাম মনের মানুষ, আমি কি সমস্ত পদে লিখতে পারবো মন মানুষ? এটি কি লিখতে পারবো? পারবো না। আমার এই মনের মানুষই থাকবে, যে কারণে এটাও কিন্তু আমাদের অলুক তৎপুরুষ সমাস। আশা করতেছি অলুক তৎপুরুষ সমাসটা আমরা পরিষ্কার করে বুঝতেছি। এরপরে ধরেন আমরা লিখলাম হাতে কাটা। হাতে কাটা, মনে করেন হাতে আপনি কোনো কিছু কাটছেন, ওটা আমরা বলতেছি এটা আমার হাতে কাটা, আপনি খান হাতে কাটা। এখন যদি আমি এটাকে ভাই বলি হাত কাটা, তাইলে কিন্তু জিনিসটাই চেঞ্জ হয়ে যেতেছে। হ্যাঁ, হাত কাটা মানে আপনার হাতটা কাটা তাই বোঝাইতেছে, তার মানে এই হাতে কাটা এটা কিন্তু চেঞ্জ হচ্ছে না। তার মানে এখানে যে আমার এ বিভক্তিটা আছে, এ বিভক্তিটা রয়ে যাইতেছে। অনুরূপ ভাবে আমি যদি বলি ঘিয়ে ভাজা, ধরেন ঘি এ ভাজা, এটাই লিখলাম আমি। যদি আমি এখানে লিখি ঘি ভাজা, আপনি খেয়াল করেন তখন কিন্তু বোঝাইতেছে ঘি, ঘিকে ভাজা হয়েছে এটা বোঝাইতেছে,
কিন্তু ঘিয়ে ভাজা মানে ঘিতে কোনো কিছু ভাজছে, এটা কিন্তু বোঝাইতেছে। যে কারণে এখানেও কিন্তু আমার বিভক্তিটা লোপ পাবে না। এই ধরনের সমাসকে আমরা বলবো অলোপ তৎপুরুষ সমাস। আশা করি আমরা বুঝতে পেরেছি। তবে এখানে মুখ্য বিষয় কিন্তু পরপদ প্রাধান্য পাবে, পূর্ব পদের বিভক্তি লোপ পাবে না। বিভক্তি থাকবে কিন্তু বিভক্তিটা সমস্ত পদে লোপ পাবে না। এটাকে আমরা বলবো অলোপ তৎপুরুষ সমাস। ইনশাল্লাহ এখন আমরা আরেকটা মজার সমাসে আসতেছি, সেটা হলো উপপদ তৎপুরুষ সমাস। খুব ধৈর্য সহকারে শুনতে হবে। উপপদ তৎপুরুষ সমাস এটা কিন্তু অনেকের কাছে অনেক ঝামেলা লাগে, কিন্তু আপনি চিন্তা করেন উপপদটাকে এটা আমরা একটু নিয়ে আসি। এখানে জানতে গেলে আমাদের যে জিনিসটা জানার লাগে, প্রত্যয় সম্বন্ধে আমাদের একটা স্বাভাবিক জ্ঞান থাকা দরকার। হ্যাঁ, একদম টেনশন করেন না, আমি প্রত্যয়ের উপর এখানে 3 ঘন্টার ক্লাস নেব না। 2 মিনিটের মধ্যে আমি প্রত্যয়ের মূল কথাটা বুঝিয়ে দিচ্ছি। প্রত্যয়টা হলো, দেখেন, আমরা একটা শব্দের শেষে কিছু যদি যোগ করি, ধরেন আমি এখানে যোগ করলাম হ্রস্বই। আচ্ছা, তো আমার এই শব্দটা হয়ে গেল, দেখেন, কলমি। এই শব্দটা ছিল কলম। কলম বলতে লেখার যে একটা উপাদান, সেটা কলম। কিন্তু কলমি বলতে কিন্তু কলমি শাক হয়ে গেছে। তার মানে শব্দটা চেঞ্জ হয়েছে। এই চেঞ্জ করার ক্ষেত্রে প্রধান ভূমিকায় কে ছিল? রস্বই। এই যে রস্বই যিনি চেঞ্জ করলেন কোন শব্দের পরে অতিরিক্ত বর্ণ বা বর্ণ সমষ্টি যুক্ত হয়ে শব্দটাকে যখন নতুন কোন শব্দে পরিণত করে, তখন এই অতিরিক্ত বর্ণ বা বর্ণ সমষ্টিকেই বলা হয় প্রত্যয়, আর কিচ্ছু না। কিন্তু যেমন আপনি ধরেন এইখানে আমি অন্য একটা শব্দ যদি লিখি, ধরেন লিখলাম ইতিহাস, এর সাথে আমি যোগ দিলাম ইক, তো আমার শব্দটা হয়ে গেল ঐতিহাসিক। একটু ভাই ভালো করে খেয়াল করেন, ইতিহাস আর ঐতিহাসিক, ইতিহাসটা হলো বিশেষ্য পদ আর ঐতিহাসিক হলো বিশেষণ পদ। নতুন শব্দ কিন্তু হয়ে গেছে, কিন্তু এই নতুন শব্দ গঠনে সহযোগিতা করছে কে? ইক। এই ইকটার নাম প্রত্যয়। আমরা বুঝতে পারতেছি প্রত্যয়টা কি আসলে। এখন আসেন, আমরা যে যোগটা করতেছি, এই যোগটা কার সাথে করতেছি এটা আমরা একটু খেয়াল করব। যোগটা এখানে দেখেন, আমি ইতিহাস, এটা দ্বারা কোনো কাজ বোঝাচ্ছে না, কিন্তু কাজ বোঝায় এরকম যদি কারোর সাথে আমরা যোগ করতাম, যেমন চল, এই চল দ্বারা কিন্তু একটা কাজ বোঝাইতেছে। ঠিক আছে, এই চলটা হলো ক্রিয়ার মূল, তাই আমরা এরকম একটা চিহ্ন দিই। আচ্ছা, ক্রিয়ার মূল আবার কাকে বলে? যদি আমরা কোনো ক্রিয়াকে তুই তুকারি করে নির্দেশ করি, তাহলে যেটা আসে ওটা ক্রিয়ার মূল। ক্রিয়ার মূলকে আবার বলে ধাতু। খেয়াল করেন, যেমন তুই যা, এখানে যাওয়া ক্রিয়াটার মূলটা হলো যা। তুই খা, এখানে খাওয়া ক্রিয়াটার মূলটা হলো খা। তুই মর, ঠিক আছে, এখানে মরা ক্রিয়াটার মূলটা হলো মর। তুই চল, আমার সাথে চল। আচ্ছা, এখানে চলা ক্রিয়াটার, এই যে দেখেন, চলা ক্রিয়াটার মূলটা হলো চল। আর এটা যেহেতু মূল, আর মূল ইংরেজি রুট, তাই আমরা এটা লেখার সময় উপরে একটা রুট চিহ্ন দিয়ে থাকি সাধারণত। চল, যদি আমি এখানে লিখি আ, তাহলে আমার শব্দটা কি হয়ে গেল? চলা। কিংবা এখানে যদি আমরা লিখতাম অন্ত, তাহলে আমার শব্দটা কি হয়ে গেল? চলন্ত। এখন সবাই একটু খেয়াল করেন, যখন আমরা ক্রিয়ার মূলের সাথে বা ধাতুর সাথে এটাকে যোগ করতেছি, ক্রিয়ার মূলের সাথে বা ধাতুর সাথে যখন কোনো প্রত্যয় যোগ করতেছি, তখন এটাকে বলা হয় কৃত প্রত্যয়। কৃত প্রত্যয় খুব সহজ। অর্থাৎ ক্রিয়ার মূলের সাথে যখন আমরা কোনো বর্ণ বা বর্ণ সমষ্টি যোগ করতেছি, ক্রিয়ার মূলের সাথে, যেমন আপনি যদি বলেন কর যোগ এ, তাহলে শব্দটা কি হলো? করে। তার মানে আমার এই যে দেখেন, এটা কিন্তু প্রত্যয়। কি প্রত্যয়? যেহেতু ক্রিয়ার মূলের সাথে যোগ হয়েছে, তাই এটার নাম হলো কৃত প্রত্যয়। কিন্তু এখানে ইতিহাস দ্বারা কিন্তু কোনো ক্রিয়া বোঝাইতেছে না, তার সাথে যেটা যোগ হয়েছে এটার নাম হলো তদ্ধিত প্রত্যয়। একটু ভালো করে খেয়াল করবেন, তদ্ধিত প্রত্যয় যোগ হইয়া যে শব্দটা হয়, এই যে পরবর্তীতে যে একটা শব্দ হয়েছে, এটাকে বলা হয় তদ্ধিতান্ত শব্দ। আর কৃত প্রত্যয় যোগ হইয়া
যে শব্দটা হয় এটার নাম হলো কৃদন্ত শব্দ বা কৃদন্ত পদ। এই পদটার নাম কি? কৃদন্ত পদ। কৃত প্রত্যয় যোগ হয়ে যে নতুন শব্দটা গঠিত হয় এটার নাম হলো কৃদন্ত পদ। আমার মনে হয় কৃদন্ত পদটা আপনারা বুঝছেন। আর একটু খেয়াল করেন, ধরেন আমি যদি বলি পর, এটা মনে করেন যে আমাদের একটা প্রত্যয়, ঠিক আছে? প্রত্যয় না, এটা একটা শব্দ, ক্লিয়ার বল। আচ্ছা, এখানে যদি বলি অন্ত, তাহলে আমার শব্দটা কি হলো? পরন্ত। ঠিক আছে, এইখানে দেখেন পরটা হলো ক্রিয়ার মূল, অন্তটা হলো কৃত প্রত্যয়, আর পরন্তটা হলো কৃদন্ত শব্দ। তার মানে এটা হলো ক্রিয়ার মূল, যেটার আর একটা নাম আছে ধাতু, আর এটা হলো কৃত প্রত্যয়, আর লাস্টে যে নতুন শব্দ হইলো এটার নাম হলো কৃদন্ত। আশা করছি কৃদন্ত শব্দটা বুঝছি। ঠিক আছে, আমরা অনেক ক্যাপাসিটির মাধ্যমে উপপদ তৎপুরুষ পড়াইতে পারতাম, কিন্তু সেটা ঠিক না আমি মনে করি। একদম পরিষ্কার ভাবে আপনার জানা উচিত। তাই একটু কষ্ট হলেও ভালো করে একটু দেখে নেবেন, আপনার কাছে খুবই ভালো লাগবে। একটু খেয়াল করেন, কৃদন্ত পদের আগের পদটাকে বলা হয় উপপদ। একটু খেয়াল করেন, আমরা যদি বলি পকেট মার, এটিকে যদি বলি তাহলে আমাদের এটা কি হবে? পকেট মারে যে। একটু খেয়াল করেন, এখানে মারে, মারে মানে কিন্তু মার দেওয়া। তার মানে এখানে কি? মার যোগ এ, মারে। তার মানে এই শব্দটা কি আমার কৃদন্ত পদ, এবং কৃদন্ত পদের পূর্বের যে শব্দটা এটার নাম হলো উপপদ। তার মানে দেখেন, উপপদের সাথে কৃদন্ত পদের যে সমাস হয় তাকে উপপদ তৎপুরুষ সমাস বলে। উপপদ কাকে বলে এটি কিন্তু আপনি বুঝতেই হবে। কৃদন্ত পদের পূর্বের শব্দটাকে বলা হয় উপপদ। আর একটু খেয়াল করেন, যদি আমি এখানে বলি ধামা ধরা, আচ্ছা আপনি কি বলবেন? ধামা ধরে যে, এখানে দেখেন ধরে যে শব্দটা এটা কিন্তু ধর যোগ এ, তার মানে এটা আমার কৃদন্ত পদ। তাহলে এখানে ধামাটা উপপদ। অর্থাৎ কৃদন্ত পদের সাথে উপপদের যে সমাস হয় তাকে বলা হয় উপপদ তৎপুরুষ সমাস। যেমন যদি আমি বলি খেচর, এই কথাটা যদি বলি খে চর, আচ্ছা তার মানে এখানে কি? খতে চরে যে। আচ্ছা, খতে বলতে খ মানে আকাশ, ভাই বুঝে নিন, কিন্তু এটাও বাংলা দ্বিতীয় পদ। ঠিক আছে, প্রাণ মানে বাতাস, খ মানে আকাশ, এরকম কিন্তু অনেক শব্দই আছে, এগুলো বোঝানো লাগবে। খতে চরে যে, তার মানে আপনি দেখেন এখানে চরে, চর যোগ এ, চরে, তার মানে এটা কি? আমার কৃদন্ত পদ। সুতরাং এই খতে বা এই আকাশ, আকাশে চড়ে যে, এটা উপপদ। তাই কৃদন্ত পদের সাথে উপপদের যে সমাস হয় তাকে আমরা বলতেছি উপপদ তৎপুরুষ সমাস। তবে এটা অনেকেই কৌশল হিসেবে ব্যবহার করে এইভাবে যে আমরা যে এক কথায় প্রকাশগুলো করি না, এইগুলোই উপপদ তৎপুরুষ সমাস। ঠিক আছে, কেউ কেউ আমরা এটা মনে করি, তবে সব জায়গায় এটা কিন্তু ওইভাবে নাও মিলতে পারে। ঠিক আছে, যাই হোক, আমার মনে হয় উপপদ তৎপুরুষ সমাসটা আমরা এখন ক্লিয়ার। আপনারা যখন বিসিএস পরীক্ষা দিবেন দেখবেন এখানে একটা বাক্য লেখা এখানে বলবে যে এখানে উপপদ কোনটি বা উপপদ কাকে বলে, রিটেন অংশে আসতে পারে উপপদ কাকে বলে। সো আমাদের এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, উপপদ তৎপুরুষ সমাস। আশা করছি ৮ নাম্বারটা আমরা বুঝে ফেলছি। এখন আমরা একদম শেষেরটায় চলে আসছি, ৯ নাম্বারে। আমার কিন্তু ক্লাস নিতে খুব ভালো লাগতেছে, আশা করছি আপনারাও মনে হয় ক্লাসটা বুঝতে পারতেছে। আচ্ছা দেখেন, এটা হলো একদম শেষেরটা। ঠিক আছে, এটাকে কেউ বলে নয় তৎপুরুষ সমাস, কেউ বলে নয় ও তৎপুরুষ সমাস। আমি একটু ভালো করে বলি, ন আর ইও আছে, সরাসরি আমরা বললাম এটা নয় ও তৎপুরুষ সমাস, ন ইও, তাই কথাটা কিন্তু নয় ও তৎপুরুষ সমাস।
আচ্ছা, এই ন দেখে কিন্তু ভাই আমরা বুঝা বানাইছি, না করুন লাগবে, মাথায় রাখুন লাগবে কথাটা এই যে অবশ্যই পরপদ প্রাধান্য পাবে, পূর্বপদটা হবে ন বা নয়। যেমন এইখানে একটা বিষয় আপনারা মাথায় রাখবেন, অত্যন্ত চমৎকার ভাবে আপনার কাছে কিন্তু সেটা ভালো লাগবে। যেমন যে এই তৎপুরুষ সমাস গুলার আমাদের সমস্ত পদে এই জিনিসগুলো থাকে সাধারণত অ, অনা, বেবি, নানি, গড়। আপনি একসাথে মনে রাখতে পারেন অ, অনা, বেবি, নানি, গড়। অ, অনা, বেবি, নানি। বেবি হলো যে আপনার বেবি, কেবল যার সাথে আপনার সম্পর্ক বেবি। নানি হইলো ওই বেবি যখন বৃদ্ধ হয়ে যাব তখন উনি নানি হয়ে যাব। স্বাভাবিকভাবে আপনি মনে রাখতে পারেন অ, অনা, বেবি, নানি, সবে শেষে কি হইতেছে গড়। এখন দেখেন এইগুলো দিয়ে আমরা নেগেটিভ কথাগুলো নিয়ে আসবো। যেমন আপনি ধরেন আমি যদি বলি অমিল, আচ্ছা অমিল দ্বারা কিন্তু ভাই অমিলই বোঝাইতেছে, অন্য কিছু না। অমিল মানে নমিল বা নয় মিল, মিল নাই, পরপদ প্রাধান্য পাইতেছে, তার আগে কি চলে আসছে, ন চলে আসছে। কিন্তু আমি যদি এখানে একটু আপনাকে কোনো একটা কিছু দেই, দেখেন ধরেন আমি এখানে লিখলাম বেওয়ারিশ। আচ্ছা, বেওয়ারিশ, ঠিক আছে। এখন এটাকে যদি আমি লিখি বেওয়ারিশ বলতে আসলে কি বুঝাইতেছে, এখানে বে নয় ওয়ারিশ, ঠিক আছে। কি বুঝাইতেছে এখানে বেওয়ারিশ বলতে, ওয়ারিশকে কি বুঝাইতেছে না, বেওয়ারিশ বলতে কিন্তু বুঝাইতেছে যাকে সম্পত্তি দেওয়া হয় নাই, যে সম্পত্তির ভাগ পায় নাই ওই ব্যক্তিকে। বেওয়ারিশ কিন্তু একজন মানুষকে বুঝাইতেছে, ওয়ারিশ তো সম্পত্তির ভাগ, ঠিক আছে। তো বেওয়ারিশ কিন্তু আপনার সম্পত্তির ভাগ বুঝাইতেছে না, একজন মানুষকে বুঝাইতেছে। তার মানে এটা যখন হবে তখন কি হবে, ওয়ারিশ নেই যার, বেওয়ারিশ। আপনি লক্ষ্য করেন এইখানে বেওয়ারিশ বলতে কি ওয়ারিশ বুঝাইতেছে না, ওয়ারিশ তো সম্পত্তির ভাগ, বেওয়ারিশ বলতে একজন ব্যক্তিকে বোঝাইতেছে। যে কারণে আপনার মাথায় রাখতে হবে এ ধরনের কোন শব্দ আসলে কিন্তু সেটা আমাদের নিয় তৎপুরুষ সমাস হবে না, আমাদের পরপদ প্রাধান্য পাওন লাগবে, তাছাড়া কিন্তু হবে না। যেমন আমরা যদি বলি অসৎ, আমরা এখানে কিন্তু কথাটা বলতেছি নয় সৎ, সৎ না, ঠিক আছে। এটা কি তৎপুরুষ সমাস আমাদের নিয় তৎপুরুষ সমাস। আচ্ছা, নয় তৎপুরুষ সমাস আমরা যদি বলি অনাচার, তার মানে কি ন আচার, আচার ভালো না, এটা আমাদের কি তৎপুরুষ সমাস, নয় তৎপুরুষ সমাস। আচ্ছা, এছাড়া আমরা আরো যদি কিছু এক্সাম্পল দেই, ধরেন আমরা যদি বলি বেসরকারি, খুব সহজ, নয় সরকারি, সরকারি না, এখানে কিন্তু সরকারিকেই বোঝাচ্ছে, নয় সরকারি, তার মানে এটা কি হইলো আমাদের, ঠিক আছে। এটাই কিন্তু আমাদের নয় তৎপুরুষ সমাস। এছাড়া আমাদের আছে আরো কিছু আছে, না, নি, গড়। যেমন আমরা যদি গড় দিয়ে দেই, ঠিক আছে, ধরেন আমরা এখানে লিখলাম গড় হাজির, এখানে কিন্তু তার হাজিরাটাকে কিন্তু বোঝাচ্ছে, তার মানে কি নয় হাজির, ন হাজিরা, হ্যাঁ, গড় মিল, অবশ্যই গড় মিল, এটা কি নয় মিল, মিল নাই, এটা কিন্তু আমরা বুঝাইতেছি। এই জিনিসগুলোই হলো আমাদের নয় তৎপুরুষ সমাস। অনেক এক্সাম্পল দিলে আমাদের ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তাই আমি অনেক এক্সাম্পল দিচ্ছি না, আগে আমি সবগুলা সমাসের প্রকারভেদ স্পষ্ট বোঝাই দেওয়ার চেষ্টা করছি। দেন এটা যখন হয়ে যাবে, যেমন আগামী পর্বে পর্ব 5-এ আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হলো অবৈভাব সমাস নিয়ে আলোচনা করব, 6-এ আমরা বহুব্রীহি সমাস নিয়ে আলোচনা করব, 7 এবং 8-এ যায় আমরা বহুল পরিমাণে, ব্যাপক পরিমাণে প্র্যাকটিস করব, ঠিক আছে। দেন আমাদের সমাজটা একদম ক্লিয়ার হয়ে যাবে। নট অনলি দিস টাইম, এই সময়টা না, কিন্তু এখন থেকে শুরু করে বাংলাদেশে যত প্রতিযোগিতামূলক পরীক্ষা আছে আপনার সমাজ কিন্তু আসবে। যে কারণে এটা ভালো করে বুঝতে হবে, মনোযোগ সহকারে ক্লাসটা দেখবেন।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।